নমস্কার, সমাজ দর্শন চ্যানেলে স্বাগত। দুই বোন কেন আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন সে বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা বর্তমানে সভ্য গণতান্ত্রিক দেশে বাস করছি না আদিম যুগে অসভ্য বর্বর অশিক্ষিত সমাজে বাস করছি তার প্রমাণ গণধর্ষিতা হয়ে বিচার না পেয়ে আত্মঘাতী হয় দুই বোন। প্রথমে ভেবেছিলাম এই অমানবিক ঘটনাটির ভিডিও করব না, কিন্তু পরে বিবেকের তাড়নায় মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিওটি করলাম। দুটি ফুলের মতো মেয়ে 2 মাসের মধ্যে মা বাবার কোল খালি করে চলে যেতে বাধ্য হলেন, যারা সংসারের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। এই বর্বর নিষ্ঠুর পুরুষতান্ত্রিক সমাজ ও পুলিশ প্রশাসনের উদাসীনতায় তাদের বাঁচতে দিল না। পুলিশ সঠিক সময়ে ওই অত্যাচারী অসুরদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে একটি মেয়ে অন্তত বাঁচতে পারত। আমাদের দেশে আবার ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদের জেল থেকে বার করে মালা পরিয়ে সম্মানিত করার সংস্কৃতি চালু হয়েছে। ও ব্ল্যাকমেলের শিকার হয়ে 2 মাসের তফাতে আত্মঘাতী হয়েছে দুই বোন। মহিলাদের বিরুদ্ধে অপরাধের তালিকায় বেশ উপরে থাকা রাজ্য বিজেপি শাসিত রাজস্থানের যোধপুরের ঘটনা এটি। বছরের পর বছর গণধর্ষণ ব্ল্যাকমেলের শিকার হওয়ায় মাস 2 আগে আত্মঘাতী হয়েছিলেন এক তরুণী। দিদির এই অপমান সহ্য করতে না পেরে তরুণীর বোন পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। বলেছিলেন যদি তার দিদি দ্রুত বিচার না পান তাহলে আত্মঘাতী হবেন তিনি নিজেও। এও জানান দিদির অবর্তমানে তার উপরেও একইভাবে অত্যাচার চালাচ্ছে অপরাধীরা। অভিযোগ বারবার পুলিশের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপই করেননি তারা। পুলিশকে জানানো সত্ত্বেও বারবার পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। তরুণীদের পরিবারের অভিযোগ এমন অপমান ও অত্যাচার সহ্য করতে না পেরে গত 15ই মে আত্মঘাতী হন তাদের ছোট মেয়েও। জানা গিয়েছে গত 20শে মার্চ আত্মহত্যা করেছিলেন পরিবারের বড় মেয়ে। পরিবার সূত্রে খবর একটি কম্পিউটার সেন্টারে কর্মরত এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তরুণীর পরিবারের অভিযোগ সেই যুবকটি গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও তোলে। এরপর সেগুলি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ব্ল্যাকমেল করতে থাকে। ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে গণধর্ষণ করত ওই যুবক ও তার সঙ্গীরা। ধর্ষণের পাশাপাশি নানা সময়ে তার থেকে টাকাও চাইতো তারা, যা দিতে না পারলে চলতো আরও অত্যাচার। প্রায় 4 বছর ধরে এমন চলতে থাকার পরে গত 20শে মার্চ ওই অসহায় তরুণীটি আত্মহত্যা করতে বাধ্য হন। 11ই এপ্রিল থানায় এফআইআর দায়ের করেন ওই তরুণীর বোন। শিবরাজ, গোপাল, ভিজারাম, দীনেশ, মনোজ ও পোগরাজ নামে কিছু যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন তারাই দীর্ঘদিন ক্রমাগত তার দিদির উপরে অত্যাচার চালিয়েছে, আর ওই যুবকগুলি তার দিদির মৃত্যুর জন্য দায়ী। তরুণী তার অভিযোগে এও বলেন দিদির মৃত্যুর পর থেকেই অপরাধীরা তার বেঁচে থাকাও কঠিন করে তুলেছে, কারণ এত বছর ধরে তার দিদির উপরে যেমন অত্যাচার চালাতো বর্তমানে তার উপরেও একই রকম যৌন হেনস্থা চালাচ্ছে তারা। হুমকি দিচ্ছে না হলে দিদির সেই ছবি ও ভিডিও ফাঁস করে দেবে তারা। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তরুণী এও বলেছিলেন যদি পুলিশ দ্রুত পদক্ষেপ না করে ওই যুবকদের অত্যাচারে তিনিও আত্মহত্যা করতে বাধ্য হবেন। অভিযোগ এত কিছুর পরেও অপরাধীদের গ্রেপ্তার করা তো দূরের কথা, ওই তরুণীর পরিবারকে কোনো সাহায্যই করেনি পুলিশ। চলতি মাসেই তিনি ফের লিখিতভাবে জানান যদি তার দিদি সুবিচার না পান তাহলে তিনিও আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন। পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে একটি জলের ট্যাঙ্কের মাথায় উঠে তিনি চিৎকার করে ফের তার দাবি জানান, কিন্তু পুলিশ তখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বা পদক্ষেপ করেনি। এই রকম পরিস্থিতিতে যদি দিদির ধর্ষকরা তার সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর হুমকি দিয়ে বলে আমাদের হাত অনেক দূর পর্যন্ত আছে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, তখন তার পক্ষে লড়াই চালানো সম্ভব নয় ভেবেই মানসিকভাবে বিপর্যস্ত অসহায় তরুণী অপমানে ক্ষোভে সেখানেই বিষ খেতে বাধ্য হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ওই তরুণীটি 2 মাস অত্যাচারী অসুরদের বিরুদ্ধে লড়াই
করেছিলেন। তারপর তার পক্ষে লড়াই চালানো সম্ভব হয়নি। যাই হোক, এখন আপনাদের ভারতবর্ষে ধর্ষণের কিছু রেকর্ড, কিছু তথ্য দিচ্ছি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এনসিআরবির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে প্রতি বছর গড়ে 29,000 থেকে 31,000টি ধর্ষণের মামলা এফআইআর অফিসিয়ালি পুলিশে নথিভুক্ত হয়। প্রতিদিনের হিসেবে দেশে গড়ে প্রায় 80 থেকে 86টি ধর্ষণের মামলা বা এফআইআর নথিভুক্ত করা হয়। বিভিন্ন গবেষণা এবং আইনি সমীক্ষা অনুসারে ভারতে প্রকৃত ধর্ষণের মাত্র 10% থেকে 30% পুলিশে রিপোর্ট করা হয় এবং বাকি 70% থেকে 90% ঘটনার কোনো এফআইআর হয় না। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS এর এই সমীক্ষার তথ্য অনুসারে ভারতে নারীদের উপর হওয়া যৌন সহিংসতার সিংহভাগ ক্ষেত্রেই ভুক্তভোগী ও তার পরিবার কোনো আইনি সাহায্য নেন না অথবা চেপে যাওয়ার চেষ্টা করেন। কারণ বেশিরভাগ সময় দেখা যায় থানায় গিয়ে এফআইআর করতে দীর্ঘ প্রক্রিয়া এবং পুলিশের অসহযোগিতার মুখোমুখি হতে হয়। ফলে অনেকে আইনি পথে হাঁটতেই চান না। এক্ষেত্রে কি ঘটেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের মতামত কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।